খুলনায় সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ। কমলগঞ্জে হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে টমেটো, দিনাজপুরে আলু সংরক্ষণে দীর্ঘ সিরিয়াল। ঈদকে ঘিরে জামালপুরের হস্তশিল্পীদের ব্যস্ততা, সুই সুতায় শৈল্পিক কারুকাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুয়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত 11:15টার দিকে 8 থেকে 10টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর 7 রাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। সে সময় ঘটনাস্থলে কয়েকটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরের নিরাপত্তা নিশ্চিত সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানীতে চেকপোস্ট কার্যক্রম চালিয়েছে যৌথ বাহিনী। নগরীর বিজয় সরণিতে ভোররাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। সে সময় যানবাহনে তল্লাশি করা হয়। সন্দেহভাজন গাড়ি আর ব্যক্তির উপর ছিল কঠোর নজরদারি। জেরার মুখে পড়তে হয় অনেককে। এ সময় ট্রাফিক পুলিশ আইন ভঙ্গ করার অভিযোগে অনেক যানবাহনকে জরিমানা করে, আবার অনেককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আজকাল অনেক চিন্তাই হচ্ছে, এটা সেটা হচ্ছে, সেটার থেকে একটু রক্ষা পাওয়া যাবে আর কি। চেকপোস্ট হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আমরা নিরাপদে, আমার যেমন অফিস থেকে বের হইতে সবসময় আমি 1:30-2টার দিকে বের হই অফিস থেকে। আমি নিরাপদে বাসায় যেতেছি, আমার মনে হচ্ছে যে ঠিক আছে। কাগজপত্রবিহীন বা যাদের হেলমেট ছিল না, যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অপরাধীদের ভয়ে সহায় সম্পত্তি হারিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ভুক্তভোগী। এছাড়া ঘর থেকে বের হলেই চুরি, ছিনতাই আর ডাকাতির মতো ঘটনায় পুরো নগরবাসী যেন অসহায় এসব অপরাধীদের কাছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আমি সাহস করে কিছু বলতে পারি নাই, কারণ তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তাদের কাছে। মোহাম্মদ শাকিল হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। স্থানীয় সন্ত্রাসী দল বাঁধ গ্রুপের সদস্য ইমন আর নূরের কথা না শোনায় তার জীবনে নেমে আসে অন্ধকার। তো আমি এটা অস্বীকার করায় ওরা আমারে একবার আটকাইছে, আমার গলায় ছুরি পর্যন্ত ধরছে, চাইনিজ কুড়াল দিয়ে আমার পায়ের পাশে একটা বড় কোপও মারছে, এমনভাবে দিছে যে আমার পায়ের উপরে পড়লে পা 2 ভাগ হয়ে যেত। যেখানেই যাই মাস্ক পরে যাই, যদি কোনোভাবে ওদের দলের কোনো লোক যদি আমার দেখতে পায়, হয়তোবা আমার একটা বিশাল ক্ষতি হবে। এলাকা ছেড়েও সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি মেলেনি শাকিলের। যেখানেই যান পিছু লেগে থাকে জীবন নাশের হুমকি। এই নিয়ে আমার প্রায় 3-3টে বাসা চেঞ্জ করতে হয়েছে। 2-2টা বাসায় ওরা আমার বাসার ভিতরে যাইয়া তারপরে হুমকি দিছে। মুন্না নামের এই ভুক্তভোগীর ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করলে প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে এবার হামলা চালানো হয় মুন্নার উপর। তোর ভাই কই আর তোর আব্বা কই? তোর আব্বা নাইট গেটে ডিউটি করে, তোর আব্বা আমাদেরকে ধরছে, আমরা এটার প্রতিশোধ নিতে চাই এবং তুই ঢাকা শহর ছেড়ে চলে যা, আর তোর ভাইরাও ঢাকা শহর ছেড়ে চলে যেতে বল। 2 ভুক্তভোগীর মতোই অপরাধীদের কাছে অসহায় অনেকেই। অভিজাত পাড়া থেকে বস্তি এলাকা সবখানেই প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা। দোকানে মোবাইল রিচার্জ করতেছিলাম, এই ফাঁকে সে আমার ব্যাগ এবং বাজার সাথে সবকিছু নিয়ে সে পালিয়ে যায়। মগবাজার এলাকা থেকে এই সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলে কিভাবে উদ্ধার করেন জানান সেই ঘটনা। ছিনতাইকারী বলে এমন করে চিৎকার দিয়ে পিছন গেছি। পরে সাথে আমার একটা মেয়ে এরকম দৌড়াচ্ছে দেখে সাথে আরো 5-7 জন পিছন নিয়ে একদম মৌচাকের প্রায় কাছাকাছি, অন্ধকার রাস্তাটা। তো ওই মুহূর্তে একজন লাঠি দিচ্ছে, তো উনি পড়ে যাওয়ার পর মোবাইলটা ছুঁড়ে ফেলছে। এসব ভুক্তভোগীর দাবি, পুলিশে অভিযোগ করলে অপরাধীরা তাদের আরো বেশি হুমকি দেয়। তখন সময় মতো পান না পুলিশের সহায়তা। তবে পুলিশের এই কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। যারা প্রভাবশালী এরকম কেউ, তারা যদি বাদীকে অনর্থক
বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করে তাহলে আমরা অবশ্যই তার ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপির তথ্য বলছে গত 3 মাসে ডিএমপিতে ডাকাতির মামলা দায়ের হয়েছে 23টি, চুরির মামলা 406টি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 139টি। এসব ঘটনায় 2777 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এমন দুর্বিষহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজারের কোমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় চাষিরা টমেটো তুলতে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন এখন টমেটো বিক্রি করে যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এদিকে দিনাজপুরে আলু সংরক্ষণে হিমাগারের তাই সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীর দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। দাম নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। এতে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। অথচ কদিন আগেই গাছের টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। আশা করেছিল ভালো ফলনের সচ্ছলতা আসবে, কিন্তু সেই টমেটো এখন জমি থেকে তুলতে আগ্রহ নেই চাষিদের। সিলেট বিভাগের কমলগঞ্জে টমেটোর ফলন হয় সবচেয়ে বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশ, তাই চাষির সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদনও। কিন্তু কমলগঞ্জে নেই সবজি সংরক্ষণের হিমাগার। তার যদি ঠান্ডা মিল থাকতো তাহলে ওই ঠান্ডা মিলে রেখে কৃষকেরা লাভবান হতো। হিমাগার না থাকার কারণে আমরা প্রচুর মাল নষ্ট হয়। দীর্ঘদিন হিমাগার স্থাপনের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগ বলছে শিগগিরই সবজি হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে উদ্যোতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 4 লাখ টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এদিকে দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার ধারে আলু বোঝাই শত শত ট্রাক্টরে দিনরাত অপেক্ষা করছেন তারা। গত কয়েক বছর দাম পাওয়ায় জেলায় এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে তেমনি ফলনও ভালো, কিন্তু হিমাগারের সংখ্যা মাত্র 14টি। গাড়িতে করে আলু নিয়ে আসছি, প্রায় আজ 3 দিন হচ্ছে। আমার বস্তা এখনো একটা ঢুকে নেই। কৃষকরা একটা টেনশনের মধ্যে আছে। রোজায় শ্রমিক সংকটের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষক একই সাথে আসায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। উৎপাদনের তুলনায় কোলেস্ট্রল তো আর বেশি হয়নি, সবাই একসঙ্গে আসার কারণে মূলত এই চাপটা। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, কিন্তু হিমাগারের সংরক্ষণের ক্ষমতা মাত্র 1,27,000 টন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রং বেরঙের সুই সুতায় নকশি কাঁথা, বেডক ভার, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবির বুকে ফুটিয়ে তোলা হচ্ছে নানা ধরনের নকশা। জামালপুরে হস্তশিল্প পণ্য তৈরিতে এভাবেই ব্যস্ত সময় কাটছে সূচি শিল্পীদের। বাজারে ধরে রাখতে নিত্য নতুন ডিজাইনের নকশি সূচি পণ্য তৈরি করছেন উদ্যোক্তারা। জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের হস্তশিল্প পল্লীতে ঈদকে ঘিরে নিত্য নতুন ডিজাইনের নকশি সূচিপণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। রং বেরঙের সুই সুতায় ফুটিয়ে তোলা হচ্ছে এসব কাজ। রশকি খাতা করি, শাড়ি করি, পাঞ্জাবি করি। আমরা 20 বছর ধরে সেলাইয়ের কাজ করি। সেলাই করে সংসার মোটামুটি ভালো চলে। হস্তশিল্প পল্লীর পণ্যগুলো শোভা পাচ্ছে বিভিন্ন বিপণী বিতানে। ঈদে নিজেদের পছন্দের পোশাকটি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। প্রত্যেক বছরই আমরা হস্তশিল্পের ড্রেস কিনি। পাঞ্জাবি এবং 3 পিস কেনার জন্য আমরা ইয়েতে আসছি। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের 3 পিস। যে পরিমাণে মাল তৈরি করেছি সেই পরিমাণে আমরা বিক্রেতা পাচ্ছি না। ঈদ, পহেলা বৈশাখ এবং গরমের বিষয়টি মাথায় রেখে এবার তৈরি হচ্ছে নান্দনিক ডিজাইনের পণ্য। আমরা চাচ্ছি যে গ্রাহকদের চাহিদা মাফিক এবং সময়োপযোগী ডিজাইনগুলো করার জন্য আমরা করেছি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কদর বেড়েছে জামালপুরের হস্তশিল্পের। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করে এবং এবার যে ঈদ উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় একটু কম হয়েছে। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে জামালপুরের নকশি কাঁথা।
খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। দিনভর বন্ধ থাকার পর হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। যত দিন যাচ্ছে বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিগ্রস্ত এই পরিবারের অর্থ স্থানান্তর বন্ধ করতে এরই মধ্যে তাদের 155টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে মিলেছে 1029 কোটি টাকা। শেখ পরিবারের দুর্নীতির বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে স্বৈরতান্ত্রিক শাসন, দমন, পীড়ন, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগও ওঠে। তার শাসন আমলে 28 ধরনের দুর্নীতির পদ্ধতি চিহ্নিত করা হয়। এর মধ্যে ব্যাংক ঋণ জালিয়াতি, অবাস্তব প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখযোগ্য। প্রকল্পের জমি বিক্রি, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট এবং সরকারি তহবিলের অপব্যবহারের দুর্নীতির অংশ ছিল। সরকারের বিশেষ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে গত বছরের 17 ডিসেম্বর 5 সদস্যের টিম গঠন করে প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এতে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম জড়ায়। এছাড়াও গত বছর 27 ডিসেম্বর হাসিনা পরিবারের প্লট দুর্নীতির বিষয় আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এতে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পায় দুদক। এছাড়াও শেখ হাসিনার ভাতিজি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ারও প্রমাণ মেলে। বোনের প্রতি ভালোবাসা থেকেই জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এর পরিপ্রেক্ষিতে গত 12 জানুয়ারি প্রথমবারের মতো শেখ পরিবারের 7 সদস্য শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা করে দুদক। এদিকে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালিয়ে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। তবে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের প্রমাণ পায় দুদক। এসব অর্থ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বন্ধ করতে দুদকের করা মামলার প্রেক্ষিতে গত 11 মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের নামে থাকা 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব অ্যাকাউন্ট থেকে মোট 635 কোটি 14 লাখ টাকা জব্দ করা হয়। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুন বাগিচা একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদান মুজিবের নামে নিকেতনের 2টি প্লট। পরে গত 19 মার্চ পুনরায় হাসিনার পরিবার ও সংশ্লিষ্টদের আরও 31টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব হিসেবে মোট 394 কোটি 60,72,000 টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংককে বাধ্য করার অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ নিয়ে শেখ পরিবারের নামে মোট 8টি মামলা করেছে দুদক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুলনায় সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ। কোমলগঞ্জে হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে টমেটো, দিনাজপুরে আলু সংরক্ষণে দীর্ঘ সিরিয়া। ঈদকে ঘিরে জামালপুরের হস্তশিল্পীদের ব্যস্ততা, সুই সুতায় দৃষ্টিনন্দন কারুকাজ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।